আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, এটা হচ্ছে এইচএসসি ক্র্যাশ কোর্স। আচ্ছা, প্রথমে তোমাদেরকে বুঝে আসলে ক্র্যাশ কোর্সটা কি। তোমরা যারা এই করোনা ভাইরাস নিয়ে আজ অনেক দিন যাবত লকডাউনে পড়ে আসো, তাদের দেখা যাচ্ছে বই খাতা থেকে একটু তোমরা দূরে সরে গেছো। তোমরা দেখা যাচ্ছে টেস্ট পেপার প্র্যাকটিস করতেছো বা হয়তো তোমরা বিভিন্ন ম্যাথ প্র্যাকটিস করতেছো, কিন্তু বইয়ের থিওরিগুলো কিন্তু তোমরা আসলে ভুলে যাচ্ছ। এই ক্র্যাশ কোর্সের আন্ডারে আমি তোমাদেরকে একটু বইয়ের থিওরিগুলো মনে করে দেওয়ার ট্রাই করব। কিন্তু বন্ধুরা মনে রাখবা, এই ক্র্যাশ কোর্সটা হচ্ছে তোমাদেরকে মূলত আমি যে বিভিন্ন প্রমাণগুলো আছে ওই প্রমাণগুলো থেকে কীভাবে সূত্রগুলো আসছে ওই প্রসেসে আমি কিন্তু দেখাবো না। অর্থাৎ পুরো চ্যাপ্টারটাকে খুব অল্প সময়ে আমি তোমাদের সাথে রিভিউ করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম ক্র্যাশ কোর্স। এই প্রথম ক্র্যাশ কোর্সে আমি তোমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপারের যে সেকেন্ড চ্যাপ্টার আছে ভেক্টর, সেই ভেক্টর নিয়ে এই ক্র্যাশ কোর্সটা সাজিয়েছি। এই ক্র্যাশ কোর্সটা ইনশাল্লাহ, এই ফিজিক্সের যে ভেক্টর ক্র্যাশ কোর্স, এই ক্র্যাশ কোর্সটা ইনশাল্লাহ তোমাদের 3টা পর্ব হবে। একটা পর্ব হচ্ছে তোমার একটা চ্যাপ্টারে 50% কাভার দেওয়া হবে ইনশাল্লাহ, তারপরের পর্বে আর বাকি 50%, আর থার্ড পর্বটাতে ইনশাল্লাহ কিছু ম্যাথ করিয়ে দিব। তাহলে আর দেরি না, চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে তোমাদেরকে জানতে হবে রাশি কি। আচ্ছা, রাশি কি ভাইয়া? রাশি হচ্ছে এই ভৌত জগতে বা এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে আসলে রাশি। ঠিক আছে, এটা তোমার কোনো ভালো রাশি বা খারাপ রাশি সেটা না, এটা হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। আচ্ছা, রাশিকে আমরা দুই ভাগে ভাগ করা যায় মূলত, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এই চ্যাপ্টারে আমরা মূলত ভেক্টর রাশি নিয়ে কথা বলবো, তাও আমরা স্কেলার রাশিটা জেনে নিই। আচ্ছা, স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশি আমরা প্রকাশ করতে ওই রাশিটার কেবল মান হলেই চলে, কোনো দিক লাগে না, সেই সকল রাশিকে আমরা বলি স্কেলার রাশি। যেমন কি আছে? যেমন কাজ, ভর, দ্রুতি, এই রাশিগুলো আসলে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশি আসলে যখন তুমি একটা ওই রাশিগুলোকে বলবা বা ওই রাশিগুলোকে যখন তুমি একটা ওই রাশির মান বের করবা, তখন তোমাকে ওই রাশিটার মানের সাথে তোমার অবশ্যই রাশিটার একটা নির্দিষ্ট দিক বলে দিতে হবে বা দিক তোমাকে মেনশন করে দিতে হবে। এরকম রাশিগুলোকে আমরা বলি ভেক্টর রাশি। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত এই ভেক্টর রাশি নিয়ে। এখন তোমাদেরকে আমি বলে রাখাটা শ্রেয় যে ভেক্টরের আসলে কয়েকটা তোমাদের প্রকারভেদ আছে। যেমন হচ্ছে একক ভেক্টর, এরপরে হচ্ছে তোমাদের নাল বা শূন্য ভেক্টর, এরপর হচ্ছে বিপ্রতীক ভেক্টর, এরপরে হচ্ছে সদৃশ ভেক্টর। মূলত অনেক রকম প্রকারভেদ আছে। সব তো এই ক্র্যাশ কোর্সের আন্ডারে জানানো সম্ভব না। যেই ভেক্টরগুলোর আন্ডারে তোমাদের ম্যাথ আসতে পারে তাই আমি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। প্রথমে চলো আমরা একক ভেক্টর দিয়ে শুরু করি। দেখো, একক ভেক্টর। আচ্ছা, বলো তো এই একক ভেক্টরটা আসলে কি? একক ভেক্টর হচ্ছে, দেখো ধরো একটা ভেক্টর এ ভেক্টরটার মান যদি আসলে শূন্য না হয়, তাহলে এ ভেক্টরকে অর্থাৎ এ ভেক্টরটাকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে এই ভেক্টরের দিকে যে টুপিওয়ালা আমরা একটা ভেক্টর পাবো তাকে আমরা বলতেছি আসলে একক ভেক্টর। কিছুই বুঝো নাই হয়তো। দেখো, আবার বলতেছি, আমি এখানে একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর সব মিলে যাচ্ছে। দেখো, আমি বি ভেক্টর দিয়ে দেখা দিব, সমস্যা নেই। আমি একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, যে ভেক্টরটার মান শূন্য নয়, অর্থাৎ এই এ ভেক্টরটার মান শূন্য হতে পারবে না। তখন এ ভেক্টরটাকে সে ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এই ভেক্টরটার দিকে একটা ভেক্টর পাবো আমরা, সেটাকে বলা হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, তোমরা মনে হয় এ ভেক্টর শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছো। দেখো, আমরা আরেকটা ভেক্টর নিচ্ছি, বি ভেক্টর। এই বি ভেক্টরের মানটা শূন্য হতে পারবে না। অর্থাৎ ধরো তুমি মনে করো বি ভেক্টর সমান কত? 5i। আচ্ছা, এই আই যে কোথা থেকে আসতেছে আমি পরে বলতেছি। তুমি ধরে নাও বি ভেক্টরটার মান হচ্ছে 5i। তুমি যদি বি ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করো, তাহলে এই বি ভেক্টরটার দিকে যে একটা ছোট টুপিওয়ালা ভেক্টর পাবা, সেটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে এই বি ভেক্টরটার এই ছোট একক ভেক্টরটার দিকটা আসলে কোন দিকে? এই যে বড় ভেক্টরটার যে দিক ছিল, এই ছোট ভেক্টরটার দিকও একই দিকে। আশা করি তোমরা একক ভেক্টরটা বুঝতে পারছো। তারপর দেখো অবস্থান ভেক্টর। দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। কিছুই বুঝো না, আমি জানি। তোমাদের মনে ফার্স্ট যে কোশ্চেনটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রসঙ্গ ভেক্টর কি। প্রসঙ্গ কাঠামো কি? আসো একটু দেখি। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে 0 বা মূল বিন্দু 0,0। ঠিক আছে, এখন দেখো এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস, এটাকে আমরা বলতেছি প্রসঙ্গ কাঠামো।
প্রসঙ্গ কাঠামোটা কি? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এই যে দেখো এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের এখানে আমরা মূল বিন্দু এই যে ও বা 0,0 এই মূল বিন্দুটাকে আসলে আমি এখানে আইডেন্টিফাই করতেছি, বা আমি এই মূল বিন্দুটার সাপেক্ষে আমি কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি এই যে এক্স আর ওয়াই এক্সিস এটা আসলে একটা প্রসঙ্গ কাঠামো। আচ্ছা দেখো এখান থেকে যদি আমি একটা বিন্দু নিই পি, সেখানে যদি একটা ভেক্টর দিয়ে দিই তাহলে এটা হচ্ছে ওপি ভেক্টর। ঠিক আছে, এখন তোমার কাছে মনে হতে পারে অবস্থান ভেক্টরটা কি ভাইয়া? তাহলে আমরা অবস্থান ভেক্টরটার সঙ্গে এভাবে দিতে পারি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, এই যে দেখো পি বিন্দুটার অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলি। অবস্থান ভেক্টরকে আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কি ভেক্টর? ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে, যে একটা প্রসঙ্গ কাঠামো তার মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা যে নির্ণয় করলাম, সেটাই নির্ণয় করার যে পদ্ধতি সেটাই হচ্ছে মূলত অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে ওপিটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত অবস্থান ভেক্টর, আর এই ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে অবস্থান ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার। এখন দেখো তৃতীয় ভেক্টরটা হচ্ছে সরণ ভেক্টর। এখন সরণ ভেক্টরটা কি? দেখো আরেকটা প্রসঙ্গ কাঠামো আঁকতেছি আমরা। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে মূল বিন্দু 0,0। ঠিক আছে, এই যে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন এটা হচ্ছে আর ইনিশিয়াল ভেক্টর, এটা হচ্ছে আর ফাইনাল ভেক্টর। ঠিক আছে, এই ইনিশিয়াল ফাইনালটা কি ভাইয়া? এটা হচ্ছে কোনো বিন্দুর আদি অবস্থান, এটা হচ্ছে কোনো বিন্দুর শেষ অবস্থান। ঠিক আছে, এই যে দেখো আদি অবস্থান থেকে যে বিন্দুটা শেষ অবস্থানে আসছে, এই যে বিন্দু দুটোর অবস্থানের পরিবর্তন, এই অবস্থানের পরিবর্তনটা আমরা যে ভেক্টর দিয়ে প্রকাশ করি সেটাকেই বলা হচ্ছে সরণ ভেক্টর। তাহলে এটা হচ্ছে কি ভেক্টর ভাইয়া? এটা হচ্ছে সরণ ভেক্টর। এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে সরণ ভেক্টরের। আর এই প্রসঙ্গ কাঠামোটা কিসের? এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে অবস্থান ভেক্টরের। তাহলে এটা হচ্ছে অবস্থান ভেক্টরের, আর এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে সরণ ভেক্টরের। আচ্ছা, সরণ ভেক্টরটার মান যদি আমরা বের করি, দেখো ডেল আর কেন? এটা হচ্ছে সরণ ভেক্টর। আমরা এখানে প্রথমে এটা ছিল আদি ভেক্টরটা, অর্থাৎ আদি সরণ, এটা হচ্ছে শেষ সরণ। দুটা সরণের ডিফারেন্স বের করতেছি। ডেল আরটা হচ্ছে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, অর্থাৎ শেষ ভেক্টরটা বিয়োগ আদি ভেক্টরটা। এই দুইটা ভেক্টরকে আমরা যখন বিয়োগ করব তখন আমরা মূলত এই সরণ ভেক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই পেজটা যদি আবার মানে তোমাদেরকে একটু রিক্যাপ করি, দেখো এটা হচ্ছে অবস্থান ভেক্টরের ভেক্টর। অবস্থান ভেক্টরের জন্য আমরা কি করলাম? একটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। প্রসঙ্গ কাঠামোটা কি? যে দৃঢ় কাঠামো বা যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বিন্দুকে আমরা সুনির্দিষ্ট ধরি। দেখো এই কাঠামোটার আন্ডারে আমরা এই 0,0 এই বিন্দুটাকে সুনির্দিষ্ট ধরলাম। এই বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, এই যে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান প্রকাশের যে ভেক্টর তাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটাকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলে, অনেকে আদর করে। এই ব্যাসার্ধ ভেক্টরটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই ওপিটা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। আশা করি তোমাদের এইটুকু ক্লিয়ার। এরপরে দেখো, এরপরেরটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। কি ভেক্টর ভাইয়া? বিপ্রতীপ ভেক্টর। তোমাদের কাছে মনে হতে পারে ভাই এগুলো কি কি পড়াচ্ছে, জীবনের নাম শুনলাম না। দেখো বিপ্রতীপ ভেক্টরটা কি? ধরো একটা ভেক্টর এ ভেক্টরটার মান হচ্ছে 7i। আই জে কে এগুলো কি আমি এগুলো পরে জানাচ্ছি, জাস্ট এটা মনে করো যে এ ভেক্টরটা হচ্ছে 7i, বি ভেক্টর এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর হচ্ছে 1/7i। ঠিক আছে, এই যে দেখো সমজাতীয় দুইটা ভেক্টর, এই যে এ ভেক্টর আর এ বি ভেক্টর, মনে করলাম এই দুইটা সমজাতীয় ভেক্টর। এই দুইটা সমজাতীয় ভেক্টর যদি সমান্তরালে থাকে তখন তাদের একটির মান যদি অন্যটির বিপরীত হয়, এই যে দেখো একটার মান 7i, আরেকটার মান কত? 1/7i। এই যে একটার মান অন্যটির কি বিপরীত না? এই প্রথমটার মান এটার কি বিপরীত না? এরকম যদি হয় তবে তারা পরস্পর বিপ্রতীপ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টরটা আসলে পরস্পর কি ভেক্টর? এই দুটো হচ্ছে আসলে বিপ্রতীপ ভেক্টর।
আরেকটু দেখো, আবার রিভাইন্ড যদি করি আমি, দেখো সমজাতীয় দুটা সমান্তরাল ভেক্টর, দেখো দুইটা সমজাতীয় ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, দুটো সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর মানে কি, একটা যদি এদিকে হয় আরেকটাও কি এদিকে হবে। দুটো সমজাতীয় কি ভেক্টর, সমান্তরাল ভেক্টর। এই যে দেখো সমান্তরাল, লম্ব না কিন্তু, দুটো সমান্তরাল ভেক্টর। একটা ভেক্টর যদি অপরটার বিপরীত হয়, এই যে একটা ভেক্টর হচ্ছে 7i, অপরটা হচ্ছে 1/7i, একটা ভেক্টর যদি অপরটার বিপরীত হয়, আর দুটা ভেক্টরের মধ্যে কন্ডিশন কি হবে, দুইটা ভেক্টর অবশ্যই সমান্তরাল থাকতে হবে। এমন যদি হয় তাহলে এ ও বি হচ্ছে পরস্পর বিপ্রতীক ভেক্টর। আচ্ছা, এই গেল বিপ্রতীক ভেক্টর। এখন তোমাদেরকে আমি পড়াবো নাল বা শূন্য ভেক্টর। এটা কিছু না, এই যে নাল বা শূন্য ভেক্টর, এটা আর কিছু না ভাইয়া, যে ভেক্টরের মান শূন্য বা যে ভেক্টরটা শূন্য সেটাই হচ্ছে নাল ভেক্টর। ঠিক আছে, এটা আর কিছুই না, বলবা যে ভেক্টরের মান শূন্য বা যে ভেক্টরকে আমরা মানে ক্যালকুলেশন করলে শূন্য পাওয়া যায়, সেটাই হচ্ছে আসলে নাল বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর। তোমাদেরকে নাল শব্দটা পড়ানোর জন্য আমি এই টপিকসটা আনলাম, কারণ অনেকে শূন্য ভেক্টর দেখলে বুঝবা, কিন্তু যখনই তোমাদেরকে নাল বলবে তখন তোমরা বুঝবা না। তখন তোমাদেরকে শুধু এটাই মাথায় রাখতে হবে, নাল যে কথা, শূন্য ভেক্টরও একই কথা। আচ্ছা, এখন দেখো ভেক্টরের যোগ। এই যে দেখো ভেক্টরের যোগ, এখন টপিকসটা হচ্ছে ভেক্টরের যোগ। দেখো খুবই সহজভাবে দেখা দিচ্ছি, একটু মাথায় রাখার ট্রাই করো। একটা ত্রিভুজ আঁকতেছি আমি প্রথমে, ঠিক আছে, একটা ত্রিভুজ আঁকলাম। একটা এই ত্রিভুজটা এ বাহুটা এদিকে, এ বাহুটা এদিকে, এ বাহুটা এদিকে, অর্থাৎ এটা ত্রিভুজ মানে কি, এটাতে আসলে তিনটা ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। দেখো এটা হচ্ছে এ ভেক্টরটার নাম দিলাম এ, এ ভেক্টরটার নাম দিলাম বি, এ ভেক্টরটার নাম দিলাম সি। আচ্ছা, এখন দেখো মূলত আসলে ভেক্টর কিন্তু দুইটা, এটা আর এটা। এই ভেক্টরটা কেন ইউজ করলাম, এই ভেক্টরটা ইউজ করলাম এখানে একটা ত্রিভুজ বিধি খাটানোর জন্য। ত্রিভুজ বিধি খাটানোর জন্য কেন, এখন দেখো দুইটা ভেক্টরের দিক দেখো, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কিন্তু একই দিকে আছে, কিন্তু এই সি ভেক্টরটা কিন্তু আসলে বিপরীত দিকে আছে। কেমন বিপরীত, দেখো এটা যেদিকে যাচ্ছে এটাও একই দিকে যাচ্ছে, কিন্তু এই ভেক্টরটা আসলে বিপরীত দিকে যাচ্ছে। তাহলে কি হবে, যোগ ভেক্টর দুইটার যোগফল কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। এই যে বিপরীত দিকের ভেক্টরটা সমান সমান অপর দুই দিকের ভেক্টরটা। আচ্ছা, এখন দেখো তোমাদের কাছে মনে হতে পারে এত সহজে কিভাবে ভেঙে করে ফেললো। দেখো যোগ কিন্তু এত সহজে করা যাবে না। যোগের দুইটা তোমার শর্ত আছে, একটা হচ্ছে একই বিন্দুতে ভেক্টর দুটি ক্রিয়াশীল থাকতে হবে। দেখো এই যে দুইটা ভেক্টর, আমি তোমাদেরকে প্রথমে বলছি যে ভেক্টর আসলে এই দুইটা। এই ভেক্টরটা কেন ইউজ করলাম, এই ভেক্টরটা ইউজ করছি ত্রিভুজ সূত্র খাটানোর জন্য। মেন ভেক্টরটা হচ্ছে এই দুইটা, এই দুইটা ভেক্টর আসলে এই বিন্দুতে কাজ করতেছে। দেখো এই দুইটা ভেক্টর এই বিন্দুতে কাজ করতেছে। তো যোগের শর্ত কি, যোগের শর্ত হচ্ছে একই বিন্দুতে ভেক্টর দুটা ক্রিয়া করতে হবে। এই যে এই বিন্দুতে কিন্তু এই দুইটা ভেক্টর আসলে ক্রিয়া করতেছে, অর্থাৎ যোগের প্রথম শর্তটা আমরা ফিল আপ করলাম। তারপরে হচ্ছে ভেক্টর দুইটা সমজাতীয় বা একজাতীয় হতে হবে। দেখো ভেক্টর দুইটা সমজাতীয় বা একজাতীয় মানে কি বুঝতেছো, ধরো এই দুইটা ভেক্টর যদি বল হয় তাহলে দুটোটাই বল হতে হবে। যদি দুটোটা ধরো তোমার সরণ হয় তাহলে দুটোটাই সরণ হতে হবে। যদি তোমার ধরো তোমার এটা যদি ওজন হয় তাহলে দুটোটাই ওজন হতে হবে। একটা ওজন একটা সরণ এরকম কিন্তু ভেক্টরের যোগ সম্ভব না, বা একটা সরণ একটা বল এরকম ভেক্টরের যোগ সম্ভব না। তোমাকে যদি যোগ করতে হয় দুইটাই হয় বল হতে হবে, নয় দুইটাই সরণ হতে হবে, নয় দুইটাই ওজন হতে হবে। তাহলে তুমি কি ভেক্টরের কন্ডিশনটা বুঝছো, যোগের কন্ডিশন দুইটা কন্ডিশন, একটা হচ্ছে একটা বিন্দুতে ভেক্টর দুইটা কাজ করতে হবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ভেক্টর দুইটা সমজাতীয় বা একজাতীয় হতে হবে। সমজাতীয় বা একজাতীয় মানে কি, যদি বল হয় তাহলে বল যোগ বল এই দুইটা ভেক্টর হতে হবে, আর যদি সরণ হয় তাহলে সরণ যোগ সরণ হতে হবে। কখনোই বল যোগ সরণ এরকম ভেক্টরের যোগ সম্ভব না, এটা সম্ভব না। অবশ্যই হয় এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, নয় তোমাকে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আশা করি তোমরা বুঝলা, এটা হচ্ছে ভেক্টরের যোগ। আচ্ছা দেখো তো, এখন যদি আমি তোমাদেরকে বলি যে দুইয়ের অধিক ভেক্টর যদি থাকে, দেখো কতক্ষণ আগে আমরা কি করছিলাম, কতক্ষণ আগে আমরা দেখছিলাম একটা ভেক্টর এ বিন্দুতে একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, আরেকটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে। এদিকে আরেকটা ভেক্টর কেন আনছি, এদিকে আরেকটা ভেক্টর আনছিলাম ত্রিভুজ সূত্রটা খাটানোর জন্য। মূলত ভেক্টরটা এই বিন্দুতে একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, আরেকটা ভেক্টর এইদিকে ক্রিয়া করতেছে, ঠিক আছে। তো
তোমাদেরকে তো এখানে দুইটা ভেক্টর দিয়ে করালাম, সবসময় কি যোগ ভাইয়া দুইটা ভেক্টরেরই হয় না? তো সবসময় যোগ দুইটা ভেক্টর হয় না। যদি একাধিক ভেক্টর থাকে তখন তোমরা কিভাবে যোগ করবা? দেখো, দুইয়ের অধিক ভেক্টরের যোগ। এখন দেখো তো, দুইয়ের অধিক ভেক্টরের যদি যোগ হয়, দেখো একটা ভেক্টর ধরো এদিকে, একটা ভেক্টর আবার এদিকে, আরেকটা ভেক্টর এদিকে, আরেকটা ভেক্টর এদিকে, ঠিক আছে? এখন বলো তো, এটা হচ্ছে স্টার্টিং ভেক্টর, এটা হচ্ছে এন্ডিং ভেক্টর, ঠিক আছে? এখন তোমাকে বলতে হবে এই ভেক্টরগুলোর লব্ধি কোন দিকে। আচ্ছা, তোমাদেরকে লব্ধিটা জানানো হয়নি আমার। দেখো লব্ধিটা কি, এই যে আমরা আগে যে স্লাইডটা ছিল, এই যে দেখো, আমরা যে এই দুইটা ভেক্টরের যোগ করে যেটা পেলাম সেটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরের যোগফলটা হচ্ছে মূলত লব্ধি। এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি বা যোগফল হচ্ছে সি। তাহলে এই দুইটা কি, এ ভেক্টর আর ও বি ভেক্টর, এই দুইটা ভেক্টর আসলে হচ্ছে ভেক্টর দ্বয়ের হচ্ছে উপাংশ, অর্থাৎ এই দুইটা হচ্ছে এই লব্ধির উপাংশ, অর্থাৎ এই দুইটা ভেক্টরের যোগফল যেটা সি, সেটা হচ্ছে ভেক্টরটার লব্ধি। আর এ আর এ বি, এই দুইটা ভেক্টরটা হচ্ছে এই লব্ধি ভেক্টরের উপাংশ, ঠিক আছে? আশা করি তোমরা এই লব্ধি ব্যাপারটা বুঝতে পারছো। লব্ধি কি? লব্ধি হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল বা দুইটা ভেক্টরের বিয়োগফল, ঠিক আছে? আর যে যোগফল বা বিয়োগফল যে ভেক্টরগুলোর কারণে হচ্ছে, যে দুইটা ভেক্টর, এই ভেক্টরগুলোকে বলা হচ্ছে লব্ধির উপাংশ। তাহলে আসো আমরা স্লাইডে ফিরে যাই। দেখো, এটা ছিল প্রথম ভেক্টর, এটা ছিল শেষ ভেক্টর। আসো আমরা একটু ছোটখাটো করে নাম দিয়ে ফেলি। এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি। আচ্ছা সরি এটা হচ্ছে টি। দেখো, এটা আমরা জাস্ট মার্কিং করলাম। এ ভেক্টরটার একটা নাম দিতে হবে না? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। এখন তোমাদেরকে বলতে হবে যে এই ভেক্টরগুলোর আসলে যোগফলটা বা লব্ধিটা আসলে কোন দিকে হবে। লব্ধি কি ভাইয়া? আমি আবারও বলে দিচ্ছি, লব্ধি কি, যে ভেক্টরগুলোর যোগফলের যে দিক বা যোগ করলে যেদিকে ভেক্টরগুলোর দিক পাওয়া যায় সেটাই হচ্ছে লব্ধি। যেমন এই যে দেখো, এই যে দুইটা ভেক্টর ছিল, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এই সি ভেক্টরটা কই থেকে আসলো? এই সি ভেক্টরটা হচ্ছে এই দুইটার যোগফল। তো সি ভেক্টরটা হচ্ছে কি? লব্ধি, আর এই দুটো হচ্ছে উপাংশ। এই যে লব্ধির যে একটা দিক, এই যে সি ভেক্টরটার যে দিক এদিকে, এটাই হচ্ছে লব্ধির দিক। সেম জিনিসটা আমরা নতুন স্লাইড যেটা এটাতে খাটাবো। দেখো, এরকম যখন একাধিক ভেক্টর তোমাকে যোগ করতে বলবে, তখন তোমার মনে হবে কি জানো, তখন তোমাকে যখন জিজ্ঞেস করবে যে লব্ধির দিক কোন দিকে, তখন তুমি কি করবা? দেখো, আগে এটা জানার জন্য আরেকটা জিনিস তোমাদেরকে জানাই দিই। ধরো এটা একটা ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। এই যেটা একদম তোমাদেরকে ফার্স্ট স্লাইডে যেটা দেখাইছিলাম, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দু যে অবস্থান ছিল ও, আর ওই বিন্দুটার সাপেক্ষে একটা বিন্দু ছিল পি, তাহলে অবস্থান ভেক্টরটা ছিল কি? ওপি ভেক্টর, ঠিক আছে? এই যে কোনো বিন্দু ছিল, এখানে ছিল মূল বিন্দু অবস্থান ছিল ও, আর দূরে একটা বিন্দু ছিল পি, তাহলে ভেক্টরটা ছিল কি ভেক্টর? ওপি ভেক্টর। আচ্ছা, ঠিক সেম এখানে প্রসঙ্গ কাঠামোটা আঁকলাম না? একটা বিন্দু হচ্ছে ও আর একটা বিন্দু হচ্ছে পি, তাহলে এ ভেক্টরটা কি? এ ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টর। আচ্ছা, এখন ওপি ভেক্টরটা যদি হয় এ, ওপি ভেক্টরটাকে ধরে আমরা এ, যদি আমরা ওপি ভেক্টরটাকে ওপি না লিখে যদি পিও লিখি, অর্থাৎ পিও ভেক্টর, তাহলে কি হবে? পিও ভেক্টর যদি হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ, অর্থাৎ ভেক্টরটার দিক পরিবর্তন হয়েছে। ওপি যদি এ হয়, তুমি যদি সেটাকে পিও লেখো, তাহলে তোমার সামনে একটা ভেক্টরটার সামনে একটা মাইনাস সাইন তোমাকে দিতে হবে। আচ্ছা, এটা কেন পড়ালাম তোমাকে? এটা পড়ানোর আরেকটা কারণ আছে। দেখো, আবার দেখাচ্ছি আমি। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। দেখো, ভেক্টরটা শুরু বা স্টার্টিং পয়েন্ট কোনটা? ও না, আর শেষ কোনটা? পি। এই যে স্টার্টিং পয়েন্ট, এটাকে বলা হয় পাদবিন্দু। কি বিন্দু? পাদবিন্দু। আর ভেক্টরটা যেখানে শেষ হয় ওই পয়েন্টটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে কি হলো? ভেক্টরটা যেখানে শুরু হয় সেটার নাম হচ্ছে পাদবিন্দু, যেখানে শেষ হয় সেটার নাম হচ্ছে শীর্ষবিন্দু। এটা তোমার জানা কেন দরকার জানো? তুমি যখন একাধিক ভেক্টর যোগ করবা তখন তোমাকে এই জিনিসটা জানতে হবে। তাহলে দেখো, এটা ছিল পি, এটা ছিল এটা, তাহলে এটা কি? এটা হচ্ছে এই ভেক্টরটার স্টার্টিং ভেক্টর যেহেতু, তাহলে এটা হচ্ছে এই ভেক্টরের শীর্ষবিন্দু, এটা হচ্ছে এই ভেক্টরের পাদবিন্দু, এটা হচ্ছে ভেক্টরের শীর্ষবিন্দু।
আবার এই যে কিউআর ভেক্টর, যেটাকে আমরা বি ভেক্টর নাম দিছি, এই বি ভেক্টরের জন্য এটা হচ্ছে কি বিন্দু, পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আবার যখন সি ভেক্টরের জন্য এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আবার এটা হচ্ছে ডি ভেক্টর, এই ডি ভেক্টরের জন্য এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। দেখো এটা একটু কাটাকাটি হয়ে গেছে, এটাকে আমরা এখানে টি লিখতেছি, ঠিক আছে। এখন দেখো এরকম ভেক্টরগুলো যখন যোগ করা হয় তখন এটার লব্ধি কি হয়? লব্ধি হচ্ছে প্রথম ভেক্টরটার শীর্ষবিন্দু আর শেষ ভেক্টর, দেখো প্রথম ভেক্টরটার পাদবিন্দু আর শেষ ভেক্টরটার শীর্ষবিন্দুর দিকে হয় লব্ধিটা। অর্থাৎ একাধিক ভেক্টর যখন যোগ করা হয় তখন প্রথম ভেক্টরটার পাদবিন্দু আর শেষ ভেক্টরটার শীর্ষবিন্দুটার যোগফলই হয় লব্ধির দিক, অর্থাৎ এটা হচ্ছে লব্ধি। এটার নাম যদি আমরা ই ভেক্টর দিই তাহলে ই ভেক্টর তো হবে না, এটা যেহেতু লব্ধিও একটা ভেক্টর, ঠিক আছে, কিন্তু আমরা এখানে নাম দিলাম ই। এই ই ভেক্টরটার দিক হচ্ছে পি থেকে টির দিকে। কেন? যখন এরকম একাধিক ভেক্টর যোগ করা হয় তখন যে প্রথম ভেক্টরটা ছিল তার পাদবিন্দু আর যার শেষ ভেক্টর যেটা ছিল তার শীর্ষবিন্দু, দুটার যোগফলই হয় মূলত ভেক্টরের লব্ধির দিক। তাহলে কি হলো, এই যে ভেক্টরটার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে পাদবিন্দু আর ভেক্টরটার এন্ডিং পয়েন্টটা হচ্ছে শীর্ষবিন্দু। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। এখন আমরা ভেক্টরের বিয়োগ নিয়ে কথা বলবো। দেখো ভেক্টরের বিয়োগ, একটু মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। দেখো সব সময় ভেক্টরের বিয়োগ যখন তুমি করবা একটু মনোযোগ দাও। দেখো এদিকে একটা ভেক্টর ধরো ইউ, এদিকে একটা ভেক্টর ধরো ভি, ঠিক আছে। এখন তোমাকে বললো এই দুইটা ভেক্টরের বিয়োগফল নির্ণয় করো। আচ্ছা এখন আমরা কি করব? দেখো ভিটা কোন দিকে যাচ্ছে? ভিটা উপরের দিকে উঠে যাচ্ছে। দেখো একটু আগে তোমাদেরকে দেখালাম কোনো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট যদি ও হয়, এন্ডিং পয়েন্ট যদি পি হয়, এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা ওপি ভেক্টর যদি এ হয় তাহলে পিও ভেক্টরটা কি? পিও ভেক্টরটা হচ্ছে মাইনাস এ। কেন? আমরা জাস্ট ওপিটা পিও করে দিলাম, তাই হচ্ছে এটার সামনে একটা মাইনাস সাইন চলে আসলো। সেম কাজটা আমরা এখন এখানে করব। দেখো তাহলে এটা হচ্ছে ইউ ভেক্টর, এদিকে পিটা যেহেতু উপরে ছিল পিটাকে আমরা এদিকে জাস্ট ঘুরাই দিলাম, এটা এভাবে ছিল, এটাকে এদিকে ঘুরায় এদিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে ভি। তো ভিটা তো এদিকে পজিটিভ ছিল, আমরা যেহেতু এদিকে ঘুরাই দিছি তাই এর আগে একটা মাইনাস আসবে না, এই যে মাইনাস, সেটা মাইনাসটা চলে আসলো। তো আমরা এভাবে কি কোনো কিছু করা যায় না? কিছু করানো যায় না। আমরা এটাকে একটা ত্রিভুজ বিধি আনতে হবে, অর্থাৎ এখানে একটা ত্রিভুজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে যাতে আমরা ভেক্টরের যোগ বিয়োগগুলো করতে পারি। দেখো একটা ভেক্টর হচ্ছে এদিকে আর একটা ভেক্টর হচ্ছে এদিকে, তার মানে আরেকটা ভেক্টরের দিক কোন দিকে হবে? অবশ্যই এদিকে হবে। যদি তুমি এদিকে দিয়ে দাও তাহলে তিনটা ভেক্টর একই দিকে হয়ে যাবে, এটা হবে না। এখন তুমি কি করবা? বিয়োগ বলতে, ভেক্টরের বিয়োগ বলতে তুমি বাস্তবে ভেক্টরের বিয়োগ করা দরকার নাই। তুমি মনে করো এই ভেক্টরটার নাম দিলে সি, ঠিক আছে। এখন তুমি ভেক্টর দুইটা যোগ করো। দেখো সি ভেক্টর সমান সমান কি? অপর দুইটা ভেক্টর। তাহলে অপর ভেক্টরটা কোনটা? একটা হচ্ছে ইউ ভেক্টর যোগ এই যে এ ভেক্টরটা, এই ভেক্টরটা আসলে কি? মাইনাস ভি ভেক্টর। তাহলে কি আসতেছে? ইউ এ প্লাসে মাইনাসে মাইনাস আর এদিকে ভি। তুমি বাস্তবে করতেছো কি? বাস্তবে করতেছো দুইটা ভেক্টরের যোগ, কিন্তু এদিকে কি আসলো? এদিকে খুব সুন্দরভাবে বিয়োগ হয়ে গেল। এটাই হচ্ছে মূলত ভেক্টরের বিয়োগ। এটাকে যোগের মতো করেই করা হয়, মূলত ভেক্টরের বিয়োগের খুব একটা ব্যবহার হয় না বা বিয়োগ ওইভাবে করাও যায় না। এই যে যোগের বিধি, এই যোগের বিধি থেকে তোমাকে এটা ত্রিভুজ বিধিতে নিয়ে আসতে হবে। এই ত্রিভুজ বিধিতে নিয়ে এসে মূলত এভাবে বিয়োগটা সম্পন্ন করতে হয়। এটাই হচ্ছে মূলত ভেক্টরের বিয়োগ। বিয়োগ করার পরে এখন আসে কিছু তোমাদের ভেক্টরের কিছু সূত্র আছে, সূত্রগুলোর প্রমাণ আমি দেখাচ্ছি না, জাস্ট সূত্রগুলো একটু মনে করাই দিই। এই যে যেমন বিনিময় সূত্র, বিনিময় সূত্র। আচ্ছা এই বিনিময় সূত্রটা কি ছিল? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এই জিনিসগুলো আসলে আমাদেরকে কেন শিখতে হবে? এগুলোর কি বাস্তবে কোনো ইমপ্লিমেন্টেশন আছে? না ভাইয়া, বাস্তবে এরকম কোনো ইমপ্লিমেন্টেশন আছে থাকলেও খুবই কম, কিন্তু এই জিনিসগুলো তোমাকে এমসিকিউতে অনেক জায়গায় হুবহু তুলে দিবে এইচএসসি পরীক্ষায়, তাই তোমাকে জিনিসগুলো জানতে হবে। অর্থাৎ বিনিময় সূত্রটা কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। কিভাবে আসলো কি? আমি আগেই বলছি যেহেতু এটা ক্র্যাশ কোর্স তাই তোমাদেরকে বিস্তারিত কিছু দেখাবো না। ওই যদি তোমাকে কিভাবে আসছে কি জানতে হয়, তোমাকে আমার ফার্দার ভিডিওগুলোতে একটু নজর দিতে হবে, কারণ আমি ইনশাল্লাহ এগুলো একটা বিস্তারিত ভিডিও বানাবো। আচ্ছা এরপরে আসো বিনিময় সূত্র, এরপরে আছে সংযোগ সূত্র। সংযোগ সূত্র, সংযোগ সূত্রটা কেমন? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে ব্র্যাকেটে নিয়ে সামনে একটা সি ভেক্টর দিলাম,
এটা যদি আমরা সংযোগ সূত্র অনুসারে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এই জিনিসগুলো আসলে বুঝার কিছু নাই, তুমি জাস্ট একটু একবার দেখে নিলেই পারবা। এখানে আমি কি তোমাকে বোঝানোর মতো কিছু করছি না? এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সাথে একটা সি ভেক্টর যোগ করছি, এ ভেক্টরটাকে বের করে বি ভেক্টর আর সি ভেক্টর করে দিছি। এই জিনিসগুলো তোমার এমসিকিউতে হুবহু লাগবে, তাই তোমাকে একটু জানতে হবে, এটুকুই ব্যাপারটা। এরপরেরটা হচ্ছে বন্টন সূত্র। এরপরেরটা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্রটা কি? বন্টন সূত্র হচ্ছে এম ভেক্টর, এটা একটা এম এটার সাথে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে জাস্ট কিছু না, একটা গুণ এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, এটা একটা অপারেটর, এটার সাথে একটা ভেক্টর গুণ হয়েছে, এটা হচ্ছে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। এই জিনিসগুলো জাস্ট তোমাকে একটু মেমোরাইজ করাই দিচ্ছি যাতে তুমি জিনিসগুলো মাথায় মনে করে আনতে পারো। এই জিনিসগুলো তোমরা পারো, জাস্ট তোমাদেরকে একটু দেখাই দেয়া যে তোমার যে অনেক দিন যে তোমরা লকডাউনে বসে আছো, তোমাদের মুখস্থটাও যাতে লকডাউন না হয়ে যায়, তাই তোমাদেরকে একটু সাহায্য করা। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে তাহলে কি, এই জিনিসগুলো হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য একটু পড়ে নেওয়া, আর কিছু না, একটু জাস্ট মনে করে নেওয়া। এখন আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব বা সামান্তরিক বিধি নিয়ে আলোচনা করব। সামান্তরিক বিধির জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে একটা সামান্তরিক এঁকে নিতে হবে। দেখো আমি একটা সামান্তরিক আঁকতেছি, যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকতেছি একটু বাঁকা তেরা হবে। দেখো এটা হচ্ছে সামান্তরিকের 4টা বাহু আর এটা হচ্ছে সামান্তরিকের একটা কর্ণ। আচ্ছা, এই গেল মোটামুটি একটা সামান্তরিক। তাহলে আমরা কখন একটা কিছুকে সামান্তরিক বলতে পারবো? আচ্ছা, তার আগে আমরা আসো মার্ক করে ফেলি। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, সামান্তরিকের শর্ত মতে কি? সামান্তরিকের শর্ত মতে এই দুইটা বাহু আসলে সমান আর এই দুইটা বাহু আসলে সমান, অর্থাৎ ও এ সমান সমান বিসি আর একটা হচ্ছে ও সি সমান সমান এবি, অর্থাৎ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এখন ভেক্টরের সামান্তরিক বিধি বা সামান্তরিক সূত্র মতে দেখো, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে, এই যে এদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে, এদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে, দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা? আলফা। দুইটা ভেক্টরের যদি একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করে এবং কি একটা নির্দিষ্ট কোণের সাথে তোমার একটা নির্দিষ্ট কণার উপরে যদি ক্রিয়া করে। আচ্ছা, আমি এখানে অনেকগুলো কথা বলে ফেলতেছি, দেখো একটু যদি গুছায় বলি। দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা ভেক্টর, এই যে একটা ভেক্টর এ একটা ভেক্টর, একটা নির্দিষ্ট কণার উপর ক্রিয়া করে এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি একটা নির্দিষ্ট কোণ আলফা থাকে, তাহলে ভেক্টর দ্বয়ের লব্ধি হচ্ছে যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে তাদের লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে তাদের কর্ণ বরাবর। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ভেক্টরটার লব্ধি। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? দেখো আবার বলতেছি, একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা ভেক্টর যখন একটা নির্দিষ্ট কণার উপর ক্রিয়া করে, তখন যেহেতু এটা একটা সামান্তরিক, তখন সামান্তরিকের যে বাহুগুলোর লব্ধিটা আসলে কোনটা নির্ণয় করে, কোনটা নির্দেশ করে? সামান্তরিকের যে কর্ণটা, সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে এই ভেক্টর এই সামান্তরিক ক্ষেত্রে লব্ধি আর সমান সমান কি? আর ভেক্টর সমান সমান, এদিকে এ ভেক্টরটার নাম দিচ্ছি পি ভেক্টর, এ ভেক্টরটার নাম দিচ্ছি কিউ ভেক্টর। তাহলে যেহেতু এই বিন্দু থেকে দুইটা ভেক্টর, একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে এবং একটা নির্দিষ্ট কণার উপর ক্রিয়া করতেছে, তাহলে এই ভেক্টরটার লব্ধি আর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই হলো মূলত ভেক্টরের সামান্তরিক সূত্র। আচ্ছা, এখন দেখো লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয়ের জন্য কি করে জানো ভাইয়া? বইতে দেখবে, তোমাদের বইতে এরকম একটা টান দিয়ে এদিক দিয়ে একটা টান দিবে, এদিকে আরেকটা আলফা কোণ দিবে, এরকম করে একটা চিত্র দিয়ে মান নির্ণয় করানো দেখাবে। আচ্ছা, যেহেতু এটা ক্র্যাশ কোর্স, আমি তোমাদেরকে প্রথমে বলছি, এখানে আমি ডিটেল কিছু দেখাবো না, তোমাদেরকে জাস্ট যা তোমরা পারো তা তোমাদেরকে একটু মনে করায় দেওয়ার ট্রাই করবো। তাহলে আমরা যে ভেক্টরের যে সামান্তরিক সূত্র আকারে ভেক্টরের যে লব্ধির মান, তা তো আমরা নির্ণয় করতে পারি। লব্ধির মানটা কোনটা? আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2pq cos আলফা। এই cos আলফাটা কোনটা? এই আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখানে কি আছে? আর স্কোয়ার। তাহলে আর যখন লব্ধির সম্পূর্ণ মানটা হবে, তাহলে কি হবে? এটার উপর একটা রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, এই যে এই পি ভেক্টরটা আর কিউ ভেক্টরটার গুণ যোগ 2pq আর এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ cos আলফা। এই হলো মূলত যে ভেক্টরের সামান্তরিক সূত্র। সে সামান্তরিক সূত্রের আন্ডারে ভেক্টরের আসলে আমরা কি নির্ণয় করলাম? লব্ধির মান নির্ণয় করলাম। এটা হচ্ছে ভেক্টরের কি সূত্র? এটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। আশা করি তোমরা সামান্তরিক সূত্রটা বুঝতে পারছো। আচ্ছা, এই সামান্তরিক সূত্রটা কিন্তু তোমার সাথে
আর একটু গুটি খেলবে। কেমন গুটি? এই সামান্তরিক সূত্রের আন্ডারে তোমাকে দেখা যায় লব্ধির দিকটা নির্ণয় করতে বলে। আচ্ছা, লব্ধির দিক নির্ণয়ের জন্য কি করতে হয় জানো? নিচের যে ভেক্টরটা আছে তার সাথে এই যে এখানে যে এটা যে কর্ণের একটা কোণ ক্রিয়েট করতে হবে। কর্ণের কোণটাকে আমরা ধরলাম থিটা। আচ্ছা, এখন দেখো লব্ধির দিক নির্ণয়। দেখো লব্ধির দিক নির্ণয়। দেখো লব্ধির দিকটা আসলে কি? এই যে লব্ধির দিক, অর্থাৎ এই লব্ধিটা কি এদিকে হবে না নিচের দিকে হবে, এই দিকটা নির্ণয় করতে আমরা এই সূত্রটা ব্যবহার করি। আচ্ছা দেখো লব্ধির দিক নির্ণয় সূত্রটা কি? দেখো আমি প্রথমে সূত্রটা লিখে দিচ্ছি। টেন থিটা সমান সমান, এটা হচ্ছে টেন থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা আমি জানি তোমরা কিছুই বুঝোনি। দেখো প্রথমে আমরা কি করলাম, নিচে যে ভেক্টরটা ছিল তার সাথে একটা কোণ ক্রিয়েট করলাম। কিসের সাথে কোণটা ক্রিয়েট করলাম? নিচের ভেক্টরটার সাথে যে কর্ণ ছিল তার একটা কোণ ক্রিয়েট করলাম, কোণটার নাম দিলাম থিটা। ঠিক আছে, এখন দেখো লব্ধির দিক নির্ণয়ের জন্য তোমাকে টেন থিটার একটা ফর্মুলা দিতে হবে। টেন থিটা সমান সমান কিউ সাইন আলফা পি যোগ কিউ কস আলফা। এই সূত্রটা মনে রাখবা কিভাবে জানো? এই যে নিচের ভেক্টরটা সেটা একবারই হবে এবং সেটা নিচে হবে। দেখো পি, আর কোথাও কিন্তু পি নেই, সেটা একবারই হবে আর নিচে হবে। আর যে বিপরীত ভেক্টরটা আছে সেটা দুটোটা উপরে হবে। আর এই সাইন কসটা মনে রাখার জন্য তোমরা মনে রাখবা এদিকে কি আছে? টেন, আর সাইন বাই কস আসলে কি? টেন। তাহলে তার কোনো সমস্যা হলো না। তাহলে টেন থিটা সমান সমান প্রথমে যে ভেক্টরটা এটা ছিল পি ভেক্টর, পি ভেক্টরটা একবার এবং নিচে, আর উপরে হচ্ছে কিউ, এই কিউ সাইন আলফা ডিভাইড বাই কিউ কস আলফা। এটাই হচ্ছে লব্ধির দিক নির্ণয়। এই লব্ধির দিক নির্ণয়টা দিয়ে আমরা আসলে কি করব? এই যে লব্ধিটা নিচের ভেক্টরটার সাথে আসলে কি কোণে আছে, যখন আমরা থিটার মানটা বের করে ফেলবো তখন কি আসতেছে? টেন ইনভার্স ওয়ান, এই যে পুরোটা টেন ইনভার্স ওয়ান কি পুরো সূত্রটা কিউ সাইন আলফা, এই যে কিউ সাইন আলফা পি যোগ কিউ কস আলফা। অর্থাৎ এই যে লব্ধিটা আসলে নিচের ভেক্টরটার সাথে কি কোণে আছে সেটা বের করতে আমরা মূলত লব্ধির দিক নির্ণয়টা দরকার হয় আমাদের। এই হচ্ছে মূলত সামান্তরিক সূত্র এবং লব্ধির দিক নির্ণয়। এখন আমরা কি করব? আমরা যে একটা লব্ধি পাইছিলাম, এই যে আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা, এই যে লব্ধিটা আমরা পাইছিলাম, এই লব্ধিটার আমরা সর্বোচ্চ মান নির্ণয় করব। অর্থাৎ কখন দুইটা ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হবে আর কখন দুইটা ভেক্টরের লব্ধি সর্বনিম্ন হবে সেটাই আমরা এখন নির্ণয় করব। আচ্ছা আগে সর্বোচ্চ মানটা নির্ণয় করি। দেখো সর্বোচ্চ মান, আচ্ছা বলো তো সর্বোচ্চ মান কখন হবে? আমরা যদি এটাকে এভাবে লিখি, দেখো আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যোগ টোয়াইস পি কিউ কস আলফা। দেখো তো সর্বোচ্চ মানটা কখন হবে? যদি আমরা এটাকে টু পি কিউ কস আলফাকে কস আলফা ঝামেলাটা না লিখে যদি শুধু প্লাস টোয়াইস পি কিউ লিখতে পারি তাহলে আমরা একটা সুন্দর ফর্মুলায় কিন্তু জিনিসটাকে দাঁড়া করে ফেলতে পারবো। দেখো আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ টু পি কিউ, এভাবে যদি আমরা কোনোভাবে লিখতে পারি তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারবো? আর সমান সমান পি প্লাস কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে থাকবে আর স্কোয়ার। কিভাবে আসলো এটা? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ, এটা একটা সূত্র পড়ে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এবি, সেই সূত্রটা আমরা লিখলাম। তখন আমরা লিখতে পারবো আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ, অর্থাৎ এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এখন এই প্লাস টু পি কিউটা আমরা কিভাবে লিখবো? এই কসটাকে আমরা কিভাবে ওমিট করব বা আমরা কিভাবে এই কসটাকে বাদ দিব? আচ্ছা দেখো কসকে আমরা কিভাবে বাদ দিতে পারবো? কসকে যদি আমরা 1 করে ফেলতে পারি তাহলে কিন্তু এটা প্লাস টোয়াইস পি কিউ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো কস কত ডিগ্রি? আমরা কি করব? আমরা কস আলফাটাকে আসলে কি করব? কস আলফাটাকে আমরা 1 করে ফেলার ট্রাই করতেছি। দেখো কস আলফা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এখন কস আলফা যখন 1 তাহলে আলফাটা কত হবে? আলফা হচ্ছে কস ইনভার্স 1 আর এদিকে হবে 1। দেখো তো আমরা যদি এই কাজটা করি তাহলে কি আসে? শিফট কস, অর্থাৎ কস ইনভার্স 1, এদিকে হচ্ছে 1। দেখো মানটা কত আসতেছে? মানটা আসতেছে 0। অর্থাৎ যখন আমরা আলফার মানটা 0 করব, অর্থাৎ এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আচ্ছা এটা দেখো এটাই তো ছিল, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা যখন 0 ডিগ্রি হবে তখন আমরা আসলে লব্ধিটা সর্বোচ্চ পাবো, অর্থাৎ আর ম্যাক্সটা সর্বোচ্চ পাবো। এটাই হচ্ছে মূলত এই সূত্র দিয়ে আমরা বের করব। অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত হলে আমরা আসলে ভেক্টর দ্বয়ের সর্বোচ্চ মান পাবো। অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান যখন 0 হবে, দেখো
cos 0, এই যে cos 0 সমান সমান হচ্ছে 1, অর্থাৎ এই জায়গায় যখন আমরা আলফাটা অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি থাকে তখনই মূলত ভেক্টরটা আসলে সর্বোচ্চ আমরা লব্ধিটা পাবো, অর্থাৎ আর ম্যাক্স আমরা সর্বোচ্চ পাবো। এটাই হচ্ছে মূলত লব্ধির সর্বোচ্চ মান। চলো এখন আমরা লব্ধির সর্বনিম্ন মানটা বের করে ফেলি। দেখো সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানটা আসলে কি হবে ভাইয়া? দেখো তো আর ম্যাক্সিমাম যখন পি প্লাস কিউ অর্থাৎ সর্বোচ্চ মানটা হয় দুইটা ভেক্টর যোগ করলে, তাহলে সর্বনিম্ন মানটা কি হবে? সর্বনিম্ন মানটা হবে আসলে দুইটা ভেক্টর বিয়োগ করলে। দেখো আমি তোমাদেরকে ব্যাপারটা একটু দেখাই দিচ্ছি। দেখো প্রথমে আমরা এই সূত্রটা লিখতেছি, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যোগ টুয়াইস পি কিউ কস আলফা। আমরা এখানে পি প্লাস কিউর জায়গায় পি মাইনাস কিউ কখন আনতে পারবো? যখন আমরা এই সূত্রটাকে যখন আমরা এভাবে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, যখন এভাবে লিখতে পারবো আমরা, তখনই আমরা কেবল আর মাইনাস পি মাইনাস কিউ আনতে পারবো। কেন? এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, আমি পি কিউটাকে এ বি ধরলাম। এটা কিসের সূত্র পড়ে? এ মাইনাস বি স্কোয়ারে। তাহলে ব্যাপারটা কেমন চলে আসবে? আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস টুয়াইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আসলে কি দাঁড়ায়? আর স্কোয়ার সমান সমান পি মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আর মিনিমাম ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স অফ কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের ডিফারেন্সটা বা বিয়োগফলটাই হচ্ছে সর্বনিম্ন মান। আচ্ছা এখন এই যে ডিফারেন্সটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে? অর্থাৎ এই মাইনাস 2p প্লাস টুয়াইস পি কিউ কস আলফা থেকে আমরা কিভাবে জাস্ট এই মাইনাস 2p কিউটা আনতে পারবো। দেখো আবার সেম ক্যালকুলেশন, কস আলফার মানটা যদি আমরা কোনোভাবে -1 করে দিতে পারি, দেখো কস আলফার মানটা যদি আমরা -1 করে দিতে পারি, এই যে দেখো যদি এই কস আলফাটাকে আমরা -1 করে দিতে পারি তাহলে তো কাজটা খালাস। দেখো এটা ছিল প্লাস সাইন, তাহলে এদিকে হচ্ছে -1, অর্থাৎ এই পুরো কস আলফাটাকে যদি আমরা -1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি তাহলে আমরা আসলে এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এখন আমরা কস আলফার মানটা -1, তাহলে আলফার মান কত রাখতে হবে? আলফা হবে কস ইনভার্স 1, এদিকে -1। দেখো আলফা হচ্ছে cos ইনভার্স 1 -1। দেখো 180 ডিগ্রি, অর্থাৎ আলফা সমান সমান 180 ডিগ্রি। যখন দুইটা ভেক্টর এরকম থাকবে, দেখো একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এইদিকে, দুইটা ভেক্টরের মাঝখানে কোণটা কত? মাঝখানে কোণটা হচ্ছে 180 ডিগ্রি। যখন দুইটা ভেক্টর এই অবস্থায় থাকে তখন ভেক্টরের সর্বনিম্ন লব্ধির মানটা সর্বনিম্ন হয়, অর্থাৎ আর মিনিমাম হয়। কখন? যখন তাদের মধ্যবর্তী কোণটা আসলে 180 ডিগ্রি হয়। এই হচ্ছে মূলত ভেক্টরের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের প্যারা। কি করলাম আমরা? তাহলে আমরা যদি খুব শুদ্ধ বাংলায় বলি তাহলে কি আসে? দুইটা ভেক্টরকে আমরা যখন যোগ করব তখন আমরা ভেক্টরের সর্বোচ্চ মানটা পাবো, আর দুইটা ভেক্টরকে আমরা যখন ডিফারেন্স বা বিয়োগ করব তখন আমরা ভেক্টরের সর্বনিম্ন মানটা পাবো। যখন তোমাকে এমসিকিউতে খুব কমন সেন্সে বলা হবে যে একটা ভেক্টর হচ্ছে ধরো দুইটা বল দিল, আমি তো তোমাদেরকে প্রথমেই বলছি তোমার ভেক্টরের যোগের সময় হয় বল যোগ বল হবে, নয় সরণ যোগ সরণ হবে। অর্থাৎ এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সমজাতীয় ভেক্টর, বল প্লাস সরণ যোগে কখনো ভেক্টরের যোগ বিয়োগ হবে না। আচ্ছা তোমাদেরকে যে উদাহরণটা আমি দেখাতে চাচ্ছিলাম, দেখো ধরো একটা বল এ হচ্ছে কত? 5 নিউটন, আরেকটা বল বি হচ্ছে 30 নিউটন, ঠিক আছে? এখন বলো তো সর্বোচ্চ মানটা কখন? অর্থাৎ এই দুইটা ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হবে কখন? লব্ধি সর্বোচ্চ হবে আর ম্যাক্স যখন দুইটা ভেক্টরে যোগ করা হবে। অর্থাৎ আমরা যখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করব তখন কি আসে? 5 যোগ 3 নিউটন বা 8 নিউটন। এই 8 নিউটনটা হবে ভেক্টরের সর্বোচ্চ লব্ধি, অর্থাৎ দুইটা বলের সর্বোচ্চ লব্ধি। আর সর্বনিম্ন লব্ধিটা কখন হবে ভাইয়া? সর্বনিম্ন লব্ধিটা হবে আমরা যখন দুইটা ভেক্টর বিয়োগ করে দিব, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যখন আমরা করে দিব, এই যে আর মিনিমাম, বাট দুটোর যখন ডিফারেন্সটা আমরা বের করব তখনই আসলে সর্বনিম্ন লব্ধিটা আমরা পেয়ে যাব। তখন কি হবে? 5 ভেক্টর মাইনাস 3 ভেক্টর সমান সমান 2 ভেক্টর। এটাকে আমরা কি, এটা যেহেতু বল এটা হচ্ছে নিউটন, তাহলে যখন 2 নিউটন হবে, অর্থাৎ দুইটা ভেক্টরের যোগ করলে আমরা ভেক্টর দ্বয়ের সর্বোচ্চ লব্ধি পাই, দুইটা ভেক্টরকে বিয়োগ করলে আমরা ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বনিম্ন মান পাই। এই হলো মূলত লব্ধির মান নির্ণয়। এখন তোমাদের সাথে আমি আলোচনা করব ভেক্টর বিভাজন নিয়ে। আচ্ছা
এই ভেক্টর বিভাজন থেকে আসলে মূলত ভেক্টরের মেইন কনসেপ্টের দিকে আমরা চলে যাচ্ছি। এতক্ষণ আমি তোমাদেরকে বেসিক পড়ালাম, এখন একটু বেসিকের বাইরে কিছু জিনিস পড়াবো, যে জিনিসগুলো অনেকের বুঝতে একটু সমস্যা হয়। এই চিত্রগুলো আমি একটু বিস্তারিত তোমাদেরকে এঁকে দেখানোর ট্রাই করবো, যেহেতু আমি প্রথমগুলো কিছু কিছু তোমাদেরকে বলছি, কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে একটু বিস্তারিত দেখাতে হবে। দেখো, প্রথমে আমি একটা চতুর্ভুজ এঁকে ফেলতেছি। প্রথমে একটা চতুর্ভুজ আঁকলাম, এটা হচ্ছে চতুর্ভুজের কর্ণ, ঠিক আছে। এই বাহুটার সাথে চতুর্ভুজটা আলফা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখো, এই বিন্দু থেকে দুইটা ভেক্টর আসলে ক্রিয়া করতেছে। এই ভেক্টরটার নাম আমরা দিলাম এক্স ভেক্টর, এদিকে আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে, এই ভেক্টরটার নাম হচ্ছে ওয়াই ভেক্টর। তুমি এখানে চতুর্ভুজ না দেখে তুমি এটাকে একটা বর্গক্ষেত্র বলো। বর্গক্ষেত্র মানে কি? আচ্ছা না, তুমি এটাকে একটা, হ্যাঁ, বর্গক্ষেত্রই বলো। বর্গক্ষেত্র যদি বলো তাহলে চারটা বাহু আসলে সমান, এই চারটা আসলে সমান, ঠিক আছে। বা তুমি এটাকে সামান্তরিকও বলতে পারো, যে বিপরীত বাহুদ্বয় সমান। আচ্ছা, আমি ধরে নিলাম এটা বিপরীত বাহুদ্বয় সমান, অর্থাৎ এটা আর এটা সমান, এটা আর এটা সমান, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এটার বিপরীত বাহুদ্বয় সমান, এই দুইটা আর এটা সমান, এটা আর এটা সমান। বর্গক্ষেত্র বা সামান্তরিক ধরা দরকার নেই, যেহেতু সামান্তরিক হলে একটু বাঁকা হবে, আর যদি আমি রম্বস আঁকি, রম্বসটা একটু সোজা হয়, তাহলে আমি ওটাই বলি। তাহলে ভেক্টর বিভাজন আমি যখন করব, তখন দেখো, এই ভেক্টরটার নাম, এদিকে যে ভেক্টরটা ছিল সেটার নাম দিলাম এক্স ভেক্টর, আর এদিকে যে ভেক্টরটা ছিল সেটার নাম দিলাম ওয়াই ভেক্টর। দেখো, এক্স ভেক্টরের সাথে এই ভেক্টর যে লব্ধি, দেখো যেহেতু একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, তাহলে আমরা সামান্তরিক বিধি মতে এটা কি একটা লব্ধি কল্পনা করতে পারি। এই লব্ধিটা আসলে কি? দেখো, এই ভেক্টরদ্বয় কিন্তু আসলে লম্বালম্বি ভাবে আছে, একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে, তাহলে দুইটা ভেক্টরের লব্ধিটা কোন দিকে কাজ করবে? লব্ধিটা আসলে কর্ণ বরাবর কাজ করবে। আচ্ছা, এখন দেখো, এই জায়গায় যদি আমি কস এর ফর্মুলা খাটাই, কস আলফা যদি আমি খাটাই, তাহলে কি হয়? দেখো তো, এই বিন্দুতে কসটা কি? কস মানে কি? ভূমি বাই অতিভুজ। এই বিন্দুতে ভূমি কত? ও এ, আর অতিভুজটা কত? ও বি, ঠিক আছে। দেখো, ও এর মানটা কত? এক্স ভেক্টর না? আর ও বিটা কত? ও বিটা কত? লব্ধি আর না? আর এদিকে কি থাকে? এদিকে থাকে কস আলফা। তাহলে এক্স ভেক্টর সমান সমান আর কস আলফা। দেখো, এটাই হচ্ছে মূলত ভেক্টরের যে আনুভূমিক উপাংশ করে তোমরা জান দিয়ে ফেলো, এটাই হচ্ছে ভেক্টরের আনুভূমিক উপাংশ। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। অর্থাৎ কোন ভেক্টর যদি আনুভূমিক উপাংশ নির্ণয় করতে বলে তোমাকে, অর্থাৎ এদিকে একটা ভেক্টর ক্রিয়া করছে, ওই ভেক্টরটা সমান সমান আর, অর্থাৎ ওই ভেক্টরের লব্ধি আর ওই ভেক্টরের কোণ আলফা হিসেবে তুমি ওই ভেক্টরটার আনুভূমিক উপাংশ নির্ণয় করে ফেলতে পারবা। আসো এখন তোমাদেরকে উলম্ব উপাংশটা নির্ণয় করতে শিখাই। দেখো, এই জায়গায় আমি আরেকটা ফর্মুলা ক্রিয়েট করতেছি বা আরেকটা ফর্মুলা খাটাচ্ছি। কিসের ফর্মুলা খাটাবো ভাইয়া? সাইনের ফর্মুলা খাটাবো। দেখো, সাইন আলফা। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এখানে এ বি। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে ও বি, ঠিক আছে। তাহলে সাইন আলফা সমান সমান এ বির মানটা কত? এ বির মানটা, এ দেখো, এটা কি ভেক্টর? এটা ওয়াই ভেক্টর না? আমি তোমাদেরকে আগেই বলে দিছি যে দেখো, এইটা আর এই বাহুটা আসলে সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এটা যেহেতু ওয়াই ভেক্টর, যেহেতু এটাও সমান বাহু, তার মানে এটাও কি ভেক্টর? ওয়াই ভেক্টর না? তাহলে ওয়াই ভেক্টরটা যদি আমরা দিই এখানে, ওয়াই ভেক্টর, আর এটা হচ্ছে ওবি। ওবি মানে তো আর, তাহলে ওয়াই ভেক্টর সমান সমান আর সাইন আলফা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে উলম্ব উপাংশ। এটা কি উপাংশ? এটা হচ্ছে কোনো ভেক্টরের উলম্ব উপাংশ। এই যে তোমরা যে বলো যে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ, এই আনুভূমিক উপাংশ আর এই উলম্ব উপাংশ মূলত এই কনসেপ্ট থেকে বের হয়েছে। কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ তখনই তুমি খাটাতে পারবা যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতেছে। যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখনই মূলত আনুভূমিক আর উলম্ব উপাংশ খাটানো যায়, ঠিক আছে। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে, দুইটা ভেক্টর যখন লম্বালম্বি থাকে, এই যে একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে যখন লম্বালম্বি থাকে, তখনই কেমন আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশের ফর্মুলাটা ডেভেলপ করা যায়। এই গেল তোমাদের ভেক্টরের বিভাজনের লম্ব উপাংশ, বা যখন দুইটা ভেক্টর লম্বালম্বি ভাবে থাকে তখন এই লম্ব উপাংশটা, এটা হচ্ছে লম্ব উপাংশ, ভেক্টরের লম্ব উপাংশ। এই লম্ব উপাংশের মধ্যে, এই লম্ব উপাংশের আন্ডারে তোমাদের আনুভূমিক আর উলম্ব উপাংশটা পড়তেছে।
ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে দুই দিকে যখন ভেক্টরের উপাংশ কাজ করে তখন আসলে কি হয়। দেখো এই টিউটোরিয়ালটাতে আমরা তখন কি দেখলাম, যখন দুইটা ভেক্টর লম্বালম্বি আছে অর্থাৎ 90 ডিগ্রি কোণ, যখন দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে আছে তখন আমরা এই লম্ব উপাংশের ফর্মুলাগুলো খাটাতে পারলাম। যদি দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে না থেকে যদি লব্ধির সাথে এরকম একটা কোণে থাকে, ধরো এটা লব্ধির সাথে আলফা কোণ উৎপন্ন করছে, এটা লব্ধির সাথে বিটা কোণ উৎপন্ন করছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তখন আসলে কি হবে চলো আমরা সেটা দেখে ফেলি। দেখো কি করতেছি, একটু মনোযোগ দাও। আমরা একটা সামান্তরিক এঁকে ফেলি প্রথমে, তোমরা মাইন্ড করিও না আমার সামান্তরিক দেখে। এটা হচ্ছে এক্স ভেক্টরটা ছিল, এটা ছিল ওয়াই ভেক্টরটা, ঠিক আছে। আমি আবারও বলতেছি এই দুইটা অর্থাৎ এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান। আমি বারবার বলতেছি এই সেম কনসেপ্টটা গত ভিডিওর জন্য, মানে আমরা যে লম্ব উপাংশ দেখলাম তার জন্য কিন্তু একই। তাহলে এটা হচ্ছে ভেক্টরদের লব্ধি, আর এই এক্স ভেক্টরটা লব্ধির সাথে আলফা কোণ উৎপন্ন করছে, আর এই ওয়াই ভেক্টরটা লব্ধির সাথে বিটা কোণ উৎপন্ন করছে। এখন কি দেখো তো, এখন কি দুইটা ভেক্টর একটা বিন্দুতে কি লম্বভাবে আছে, অর্থাৎ দুইটা ভেক্টর কি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? তাহলে কি আমরা এখানে লম্ব উপাংশটা খাটাতে পারবো না? এখানে ভেক্টরের দুই দিকে উপাংশটাই আমাদেরকে নিতে হবে। কিভাবে নিব? আমরা এখানে যখন এক্স ভেক্টরটা নির্ণয় করব, এক্স ভেক্টর সমান সমান দেখো আর সাইন কোনটা, যেহেতু এদিকে আলফা আছে, তুমি কি নির্ণয় করতেছো প্রথমে এক্স। এটা ট্রিক্স হচ্ছে যেটা নির্ণয় করতেছো তার সাথে যে কোণ তার বিপরীত কোণটা লিখতে হয়। আর সাইন বিটা, সাইন আলফা যোগ বিটা, বুঝো নাই মনে হয়। দেখো আমি আবারও বলতেছি কিভাবে আসে, আমি তোমাদেরকে এগুলো ডিটেলস আরেকটা ভিডিওতে দেখাবো। যেহেতু এটা ক্র্যাশ কোর্স তাই আমি তোমাদেরকে এখানে ভিডিওটা বড় করতেছি না, জাস্ট বেসিক বুঝিয়ে দিচ্ছি। দেখো তুমি প্রথমে এক্স ভেক্টরটা বের করতেছো, এই যে এক্স ভেক্টর সমান সমান আর সাইন এক্স ভেক্টর এর সাথে লব্ধির উৎপন্ন কোণটা কত, আলফা না? তুমি এখানে আলফা না লিখে তুমি এখানে লিখবা বিটা, কারণ বিপরীত কোণটা তোমাকে লিখতে হবে বিটা, আর সাইন আলফা প্লাস বিটা। আর যদি তুমি ওয়াই ভেক্টরটা নির্ণয় করো, ওয়াই ভেক্টর সমান সমান আর সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ ওয়াই ভেক্টরের সাথে উৎপন্ন কোণ কোনটা ছিল, বিটা। উৎপন্ন কোণটা কার সাথে, লব্ধির সাথে ওয়াই ভেক্টর উৎপন্ন কোণটা ছিল কোনটা, বিটা। সে বিটাটা না লিখে আমরা যে বিপরীত কোণটা ছিল অর্থাৎ এক্স এর সাথে যে উৎপন্ন কোণটা ছিল আলফা, সে আলফাটা লিখলাম আর নিচে সাইন আলফা প্লাস বিটাটা যোগ করলাম। এটাই হচ্ছে মূলত দুইটা ভেক্টরের দুই দিকে উপাংশ। এটা হচ্ছে ভেক্টরের কি উপাংশ, এটা হচ্ছে ভেক্টরের দুই দিকে উপাংশ। এই উপাংশটা তুমি এই সূত্রটা তুমি কখন ইউজ করবা, এই সূত্রটা ইউজ করবা যখন দুইটা ভেক্টর এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে না, অর্থাৎ লম্বভাবে যখন দুইটা ভেক্টর থাকবে না, তখন তোমাকে এই সূত্রটা ইউজ করে ভেক্টরটার মান বা দিক বের করতে হবে। এই হচ্ছে মূলত তোমাদের ভেক্টরের দুই দিকে উপাংশ। স্যারদের খুব কমন একটা কোশ্চেন থাকে 2 নম্বরের জন্য, যে কোনো একটা লন রোলারকে ঠেলাচ্ছে টানা সহজ কেন? এই কোশ্চেনটা তোমরা খুব বেশি ভাবে, এমনকি এইচএসসিতে আমি লিখে রাখো, বাংলাদেশের 9টা শিক্ষা বোর্ড, একটা না একটা শিক্ষা বোর্ডের 2 নম্বর কোশ্চেন এটা আসবেই। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে লন রোলারকে ঠেলাচ্ছে টানা সহজ কেন? আসো আমরা আগে একটা লন রোলার এঁকে ফেলি। দেখো এটা হচ্ছে রাস্তা, তার উপরে একটা লন রোলারটা কি কিছু না, একটা ওই যে মাঠে কখনো যদি দেখো যে ক্রিকেট খেলার মাঠকে সমান করে, পিচ করে, মানে একদম সমান করে ফেলে, সেটা হচ্ছে লন রোলার। একজন লোক এদিক থেকে রোলারটাকে ঠেলে, না হলে রোলারটাকে এদিক দিয়ে টানে, দুইটা। এখন এখানে তোমাদেরকে বলে মানে কোশ্চেনটা করবে যে লন রোলারকে আমরা ঠেলবো না টানবো, বা লন রোলার ঠেলাচ্ছে টানাটা সহজ কেন? আচ্ছা একটু বেসিক বুঝে ট্রাই করো। এই লন রোলারটার একটা ওজন আছে, ওজনটা কোন দিকে ক্রিয়া করতেছে, ওজনটা মাটির দিকে, ডব্লিউ ওজনটা ক্রিয়া করতেছে। তুমি যখন এদিকে ধাক্কা দিবা, অর্থাৎ লন রোলারকে যখন তুমি ঠেলবা, তখন আমরা কতক্ষণ আগে কি দেখছিলাম, আমরা কতক্ষণ আগে উপাংশ দেখছিলাম না? ভেক্টরের উপাংশ, দুটো উপাংশ ক্রিয়েট হবে, একটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা হচ্ছে সোজা এদিকে, আরেকটা হবে এদিকে। এই দুটো উপাংশের লব্ধিটা হবে এদিকে, অর্থাৎ এটা যদি হয় fx, এটা হবে fy, আর এদিকে ভেক্টরটা লব্ধি f কাজ করবে, ঠিক আছে? দেখো এখন তুমি যখন লন রোলারটাকে ঠেলবা, তখন এই fyটা অর্থাৎ যে বলের যে লম্ব উপাংশ, সেই লম্ব উপাংশটা নিচের দিকে কাজ করবে। নিচের দিকে তাহলে উপাংশ কয়টা কাজ করতেছে? দুইটা। একটা হচ্ছে fy উপাংশটা কাজ করতেছে, একটা উপাংশ কাজ করতেছে, আর একটা বড় আকারের বল যে লন রোলারটা যে ওজন, সে ওজনটা কাজ করতেছে।
অর্থাৎ তুমি যখন ঠেলবা লন রোলারটাকে, যখন তুমি লন রোলারকে ঠেলবা তখন আসলে লন রোলারের উপর নিচের দিকে কি কি কাজ করতেছে, একটা হচ্ছে ডব্লিউ প্লাস এফ ওয়াই, এটা হচ্ছে লন রোলারটার আপাত ওজন, এটা হচ্ছে লন রোলারের আপাত ওজন। অর্থাৎ এই আপাত ওজনটা লন রোলারটার এই ভেক্টর এই ধাক্কার বা ঠেলার যে বলের যে উলম্ব উপাংশ সেটা আর যে লন রোলারের ওজন সেটা আসলে তখন কি হচ্ছে, দুইটার ওজনে একটা বিশাল পরিমাণ বল নিচের দিকে কাজ করতেছে। এই বলটা কাজ করার জন্য কি হচ্ছে, বলটা কাজ করার জন্য লন রোলারের উপর ঘর্ষণ বল বা ধাক্কা বা প্রভাবটা বেশি কাজ করতেছে, তাই লন রোলারটাকে খুব জোরে ধাক্কা দিয়ে সামনে চালাতে হচ্ছে। আচ্ছা, এখন যদি তুমি লন রোলারটাকে না ঠেলে টেনে নিয়ে যাওয়ার ট্রাই করো, তাহলে কি হলো, তুমি লন রোলারটাকে এদিকে টানতেছো, তাহলে লন রোলারটাকে এদিকে টানলে এদিকে এফ ওয়াইটা ক্রিয়া করবে। তুমি লন রোলারটাকে এদিকে টানতেছো, তাহলে এদিকে কাজ করবে লব্ধিটা, আর এদিকে কাজ করবে আনুভূমিক উপাংশ, অর্থাৎ আনুভূমিক উপাংশ এফ এক্স, এদিকে হচ্ছে উলম্ব উপাংশ এফ ওয়াই, আর এদিকে হচ্ছে তোমার লব্ধি এফ কাজ করবে। এখন যখন তুমি টানবা লন রোলারকে, যখন তুমি টানবা তখন লন রোলারের আপাত ওজনটা কি হবে, আপাত ওজনটা হবে এই যে ডব্লিউটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, আর এই আনুভূমিক উপাংশটা কাজ করতেছে উপরের দিকে। তাহলে কি হলো, ডব্লিউ মাইনাস এফ ওয়াই, এটা হচ্ছে লন রোলারের আপাত ওজন, এটা তখন লন রোলারের আপাত ওজন। এই আপাত ওজন কোনটা বেশি হলো, এটা বেশি হলো না এটা বেশি হলো, এখানে এফ ওয়াইটা যোগ হচ্ছে, এখানে এফ ওয়াইটা বিয়োগ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইফেক্টিভ। তাই লন রোলারকে দেখা যায় না ঠেলে টানাটা সহজ। কেন, যখন তুমি ঠেলবা তখন এখানে নিচের দিকে দুইটা জিনিস কাজ করবে, একটা হচ্ছে লন রোলারটার ওজন, আর একটা হচ্ছে তুমি যে ঠেলতেছো বা বল প্রয়োগ করতেছো বলের উলম্ব উপাংশটা কাজ করবে, তাই আপাত ওজনটা বৃদ্ধি পায়। আর এই আপাত ওজনের বৃদ্ধির কারণে এখানে ঘর্ষণ বল বা যে বাধা সেটা বেশি ফেস করে যে ঠেলতেছে সে বা তার কষ্ট হয়। কিন্তু যখন লন রোলারকে টানা হয় তখন আনুভূমিক উপাংশটা কাজ করে এদিকে, উলম্ব উপাংশটা কাজ করে উপরের দিকে, আর এফটা বা লব্ধিটা এদিকে কাজ করতেছে। ঠিক আছে, তো যখন সে টানা হয় তখন দেখা যায় যে ওজনটা নিচের দিকে কাজ করতেছে ডব্লিউ, আর এই এফ ওয়াইটা যে উলম্ব উপাংশটা সেটা কাজ করে উপরের দিকে। তাই দেখা যায় লন রোলার ঠেলা চেয়ে আসলে টানাটা বাস্তবে সহজ। আচ্ছা, প্রথম পর্বটা এখানে আমি শেষ করছি, কারণ দেখা যাচ্ছে যে মোটামুটি 50 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, এটা ধৈর্য ধরে দেখাটা হয়তো অনেকের কাছে একটু